ওয়েলকাম। ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট এই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম আগের ক্লাসটা, পরিমাপ ও মূল্যায়ন। এই অধ্যায় থেকে আমরা, যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটি টপিক, সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আসবো। আমরা এর আগের ক্লাসে পরিমাপ এবং মূল্যায়ন দুটোর সম্বন্ধে ধারণা পেয়েছি, তাদের পার্থক্য পেয়েছি, তাদের মূল্যায়নের প্রয়োজনীয়তা, মূল্যায়নের বিষয়ে আমরা একটা ধারণা তৈরি করেছি। এবারে আমরা এই ক্লাসটা যে বিষয়গুলো জানবো, প্রথমে জানবো মূল্যায়নের পর্যায় কতগুলো, যে ইভ্যালুয়েশন হয়। আমরা কিন্তু আর মেজারমেন্টে নেই, টোটাল ঢুকে গেছে এখন কোথায়, ইভ্যালুয়েশনে। মেজারমেন্ট সম্বন্ধে আমরা বলে ছেড়ে দিয়েছি ওটাকে, কারণ আমাদের আলোচনা ইভ্যালুয়েশনের যে স্তর বা পর্যায় সেটা দেখবো, টাইপ অফ ইভ্যালুয়েশন, শ্রেণী বিভাগ, এবং টুলস এন্ড টেকনিক অফ ইভ্যালুয়েশন, মূল্যায়নের যে বিভিন্ন উপকরণগুলো আছে। টাইপ আর টুলস কিন্তু এক নয়, যেমন ব্যক্তিত্বের সংলক্ষণ, ট্রেড আর ব্যক্তিত্বের টাইপ দুটো পড়িয়েছি। এইখানে কিন্তু আমাদের গুলিয়ে যেতে না যায়, চেষ্টা করব, কতটা পারবো জানি না, চেষ্টা করব সেই বিষয়গুলোকে ক্লিয়ার করতে। প্রথম আমরা যে আলোচনা করব, ফার্স্ট আলোচনা করব তোমার এই ক্লাসটাতে হচ্ছে মূল্যায়নের পর্যায় বা স্তর বলতে পারি আমরা। স্টেপ আছে মূল্যায়নের কতগুলো, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে, আমি ক্লাসরুমটাই আলোচনায় আসবো, যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র, আমরা শিক্ষক হতে চাইছি, ফলে আমরা শ্রেণীকক্ষের ভেতরে, শিক্ষার ভেতরে বিষয়টাকে নিয়ে যাব। যদি ইভ্যালুয়েশন শুধু শ্রেণীকক্ষে হয় না, সব ক্ষেত্রেই হয়। একটা শ্রেণীকক্ষে আমি শিক্ষার্থীদের মূল্যায়ন করব, শিক্ষার্থীদের সে মূল্যায়নটা করতে গেলে তার কতগুলো স্টেপ আছে, পর ধাপে ধাপে এগিয়ে যাওয়া যায়। এমন নয়, পরিমাপ নয় যে গেলাম, ফিতে ধরলাম 5 ফুট 3, ঝামেলা শেষ। একটা ওয়েট মেশিন নিয়ে গেলাম, দাঁড়ায় পরে 76 কেজি 300 গ্রাম, মেজারমেন্ট হয়, ইভ্যালুয়েশন তো হয় না। তার কতগুলো স্টেপ আছে, কটা স্টেপ, ইভ্যালুয়েশনের 7টা স্টেজের কথা বলেছি। তবে বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ভাগে ভাগ করেছেন, সবারটা নিয়ে মোটামুটি ভাবে 7টি স্টেজ বলা যায়। মূল্যায়নের প্রথম স্টেজ হচ্ছে যেটা শিক্ষার লক্ষ্য নির্ধারণ। শিক্ষার কথাটা আমি লিখলাম না, শিক্ষার লক্ষ্য নির্ধারণ। দেখো, বিষয়টা আমাকে বুঝতে হবে যে মূল্যায়ন করব, আমি আগে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করব। আরে বাবা, মূল্যায়নটা করব কিসের? শিক্ষার লক্ষ্যের কতটা কাছে শিক্ষার্থী পৌঁছালো, সেটাই তো আমি মূল্যায়ন করব। অর্থাৎ আমি কালকে আগের ক্লাসটি বোধহয়, আমি এখান থেকে কলকাতা যাব, আমার উদ্দেশ্য ডেস্টিনেশন কলকাতা, 1 ঘন্টা পরে আমি কতটুকু আসলাম, তাহলে সেটা কিভাবে বিচার করবো? কলকাতা কত দূর আছে, অথবা এখান থেকে কত দূর গেছে, আমি লক্ষ্যের কতটা কাছাকাছি পৌঁছলাম, সেটাই তো আমার দেখার উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার লক্ষ্যের কতটা কাছে পৌঁছেছি, সেটাই তো মূল্যায়ন করব। তাহলে আমার লক্ষ্যটা তো আগে জানতে হবে, তাহলে লক্ষ্য নির্ধারণ করতে হবে। মূল্যায়ন করতে গেলে প্রথমে আমার মূল্যায়নের লক্ষ্য, অর্থাৎ শিক্ষার লক্ষ্যটা রাখতে হবে, যে কোন অবধি যেতে চাইছি তার মূল্যায়ন আমি করব। অর্থাৎ যদি শিক্ষার লক্ষ্য না জানি, আমার মূল্যায়ন কিন্তু কমপ্লিট হবে না। বিতর্ক থাকতে পারে, অনেক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করতে পারো, করবে, তোমাদের মতামত জানাবে। যত বেশি প্রশ্ন, যত বেশি বিতর্ক আসবে, বিষয় তত আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে প্রথম স্টেজটা কি বললাম, শিক্ষার লক্ষ্য নির্ধারণ। এবার সেকেন্ড স্টেজ যেটা তোমার আচরণগত উদ্দেশ্য স্থাপন। 2 নম্বর হচ্ছে আচরণগত উদ্দেশ্য স্থাপন। এই কথাটা চেনা চেনা লাগছে কিনা এবার বলো। চেনা চেনা লাগছে বলতে আমি পড়িয়েছি তা নয়, এই কথাটা কিন্তু আমাদের একটা বিশেষ কৌশলের ইঙ্গিত দেয়। এই আচরণগত উদ্দেশ্য স্থাপন, আচরণগত উদ্দেশ্য স্থাপনে, আচরণগত উদ্দেশ্য একজন বিখ্যাত মনোবিদ, প্রযুক্তিবিদ, শিক্ষা প্রযুক্তিবিদ বলতে পারো, শিক্ষা মনোবিদ বলতে পারো, তিনি এটা নিয়ে কাজ করেছেন। কে? এখানেই তো আসছে সেই ব্লুম টেক্সোনমি। মনে পড়ছে ব্লুম টেক্সোনমি? আগের ক্লাসে একটু বলেছিলাম, বেঞ্জামিন ব্লুম। দেখো কোথা থেকে কোথায় চলে আসছি আমরা। ব্লুম ট্যাক্সোনমি যেটা আছে না, সেই ব্লুম ট্যাক্সোনমি শিক্ষা প্রযুক্তিবিদ্যা আমরা পড়েছি, বা এখানেও একটু জানবো। সেই শিক্ষা প্রযুক্তিবিদ্যা বা এখানে ব্লুম, বেঞ্জামিন ব্লুম বলেছেন ট্যাক্সোনমিতে যে আচরণগত উদ্দেশ্য, অর্থাৎ ব্যক্তি যে আচরণ করছে, শিক্ষার্থী যে আচরণ করছে, তার উদ্দেশ্যটা তো আমাকে জানতে হবে। মূল্যায়ন করার আগে কিন্তু প্রথমে শিক্ষার উদ্দেশ্য মানে লক্ষ্য জানবো, যদিও উদ্দেশ্য লক্ষ্য আলাদা, শিক্ষার লক্ষ্য জানলাম। এবার উদ্দেশ্যমূলক যে আচরণগত উদ্দেশ্য, যেটা শিক্ষার্থী যে আচরণটা করছে, কি উদ্দেশ্যে করছে,
সেটাকে আমার স্টাডি করতে হবে। সেটার উদ্দেশ্য স্থাপন করতে গেলে এই ব্লুম ট্যাক্সোনমি এটা 3টে ডাইমেনশনে ব্লুম ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে অনুভূতিমূলক উদ্দেশ্য, জ্ঞানমূলক উদ্দেশ্য, দক্ষতামূলক উদ্দেশ্য। আমরা আশা করি এটা তোমরা কিন্তু শুনেছো। কি কি বলেছে ট্যাক্সোনমিতে ব্লুম? একটা বলেছেন অনুভূতি, তাই তো, অনুভূতিমূলক বলেছেন। আর কি? আর দুটো বলেছে জ্ঞানমূলক আর দক্ষতামূলক। অনুভূতিমূলক উদ্দেশ্য, জ্ঞানমূলক উদ্দেশ্য আর হচ্ছে দক্ষতামূলক উদ্দেশ্যের কথা কিন্তু ব্লুম এক্ষেত্রে বলেছে। ঠিক সেটাই এই যে ট্যাক্সোনমিতে ব্লুম 3টে ডাইমেনশনের কথা বলেছেন, যে অনুভূতি, রিফ্লেক্টিভ যেটা আছে, জ্ঞানমূলক আছে, দক্ষতা আছে। এই 3টে উদ্দেশ্য ব্যক্তির, এই 3টে উদ্দেশ্যকে কিন্তু আমার কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। অর্থাৎ ব্যক্তি বা শিক্ষার্থী, এখানে ব্যক্তি বলতে শিক্ষার্থীর অনুভূতিমূলক ক্ষেত্রটা কেমন, তার জ্ঞান অর্জনের বিষয়টা কেমন এবং দক্ষতামূলক উদ্দেশ্যটা কি আছে, সেই সমস্ত দিকটা আমাকে ইভ্যালুয়েশনের সেকেন্ড স্টেজে দেখতে হবে। ট্যাক্সোনমিটা আমি ডিটেলস এখানে খুব বেশি আসছি না, পরবর্তী টাইমে ট্যাক্সোনমি রিকোয়ার্ড আছে। অনেকে 2-3 আমাকে কমেন্ট করেছে স্যার এটা করবেন। এখানে যদি আমি ফুল ট্যাক্সোনমির ভিতরে ঢুকে যাই তাহলে আমার মূল জায়গা থেকে ডিরেল হয়ে যাবে, আমি ডিরেলটা হতে চাইছি না। ওকে, এই জন্য ব্রেক মারলাম। ট্যাক্সোনমিতে পরে যদি সময় সুযোগ কুলোতে পারি নিশ্চয়ই আসবো। তারপরে থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ বা তৃতীয় স্টেপ হচ্ছে পরিমাপ কৌশল নির্বাচন। পরপর আসছি, দেখবে সবকটা যখন মালার মতন গাঁদবে তুমি আর ভুলবেও না বা মনে থাকবে। পরিমাপ কৌশল নির্বাচন। পরিমাপ কৌশল নির্বাচন মানে প্রথমে আমি কি দেখলাম? শিক্ষার লক্ষ্য দেখলাম, আচরণগত উদ্দেশ্যটা দেখলাম। এবার আমাকে কি করতে হবে? পরিমাপ কৌশল। অর্থাৎ এখানে পরিমাপ কৌশল না বলে আমরা বলতে পারতাম বোধহয় মূল্যায়ন কৌশল বলে বেশি ভালো হতো। আমার বোধহয় লেখাটাই এক্ষেত্রে পরিমাপ কৌশল লেখা, আমি তো পরিমাপ করছি না, আমি তো মূল্যায়ন করছি। তাহলে কেন পরিমাপ লিখবো? এটা লিখবো আমি মূল্যায়ন কৌশল নির্বাচন। তাহলে আমি কি কৌশলে বা কি পদ্ধতিতে মূল্যায়ন করব, এবার সেটা ঠিক করব। ঠিক আছে, লক্ষ্য আমার দেখা হয়ে গেছে, আচরণগত উদ্দেশ্যটা দেখা হয়ে গেছে। এইবার হচ্ছে কি পদ্ধতিতে। অর্থাৎ আমি রান্না করব, মহিলারা শুধু রান্না করে তা নয়, পুরুষরাও করে। আমি নিজেও মানে মোটামুটি বাঙালি রান্না জানি, সেখান থেকে বলছি তারা রান্না করবো। শাক যদি রান্না করি তার মশলা প্রিপারেশন একরকম, আমি চিকেন রান্না করব তার প্রিপারেশন একরকম। জিনিসগুলো সেইভাবে আমি রান্না করব। চিকেন কালো জিরা আর লঙ্কা দিয়ে শাকের মতন ভেজে নিলে তো হবে না, সেটা ভালো লাগবে না, আমরা যেভাবে কি অভ্যস্ত। তাহলে যেমন আমার উদ্দেশ্যটা আছে তেমন প্রিপারেশন। অর্থাৎ আমার উদ্দেশ্য ঠিক হয়ে গেছে, তাহলে মূল্যায়ন কৌশলটা আমি সেইভাবে রেডি করব যে এই আমার উদ্দেশ্য, এইটা করতে চাই, তাহলে আমার এই করতে হবে, এইভাবে আমার মূল্যায়ন, এই টেক টুলস দিয়ে আমি মূল্যায়নটা করব। একটা প্ল্যানিং করে দিলাম, মূল্যায়নের কৌশলটাকে আমি ঠিক করলাম। এইবার সে অনুযায়ী আমাকে কি করতে হবে? মূল্যায়ন কৌশল নির্বাচন হয়েছে। চতুর্থ স্টেপে অভিক্ষা গঠন। অভিক্ষা মানে হচ্ছে টেস্টিং সেট, টেস্টিং কিট যেটা আছে। অর্থাৎ ধরো আমি যখন পরীক্ষাকে যদি মূল্যায়ন ধরে নিই, এখানে ক্লাসরুমে পরীক্ষাকে যদি মূল্যায়ন ধরে নিই, তাহলে আমাকে প্রথমে দেখতে হচ্ছে যে কি সাবজেক্টের পরীক্ষা নেব, কি কি জানতে চাই, কি পরীক্ষা নেব, মৌখিক নেব না লিখিত নেব, শর্টে প্রশ্ন নেব না ব্রডে প্রশ্ন নেব, অবজেক্টিভ না সাবজেক্টিভ। তারপরে তো আমি একটা অভিক্ষা গঠন করব, অর্থাৎ একটা কোশ্চেন ছাপাবো তো, মানে লিখবো তো। ঠিক মূল্যায়নের ক্ষেত্রেও আগে ঠিক করলাম কোন কৌশল, এবার হচ্ছে আমার কি করছে, কিভাবে তাহলে এটা করব সেটাকে তৈরি করতে হবে। কোশ্চেন পেপারটা আমি মনে মনে ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। মূল্যায়ন যা দিয়ে মূল্যায়ন করব, এবার সেই জিনিসটা আমাকে রেডি করতে হবে। সেটি হচ্ছে অভিক্ষা পথটা আমার রেডি করতে হবে। কোশ্চেনিং হলে কোশ্চেনিং, অন্য কোনো উপায় হলে সেই উপায়গুলো সেট করে নিতে হবে। ওকে, তারপরে এবার যেটা করতে হবে 4 নম্বর হলো, 5 নম্বরে যেটা আসছে অভিক্ষা। এই 5 নম্বরে এসে এবার শুধু কোশ্চেন রেডি করলে তো হবে না, এবার কি করতে হবে? কৌশল বা মূল্যায়নের যে সেট আমি রেডি করলাম সেটা প্রয়োগ, অ্যাপ্লাই করতে হবে। তো আমি সব রেডি করলাম কিন্তু সেটা প্রয়োগ করলাম না, তাহলে তো হবে না। নুন কিনে আনলাম, কৌটোয় ভরে রাখলাম, সবজিতে দিলাম না, তাতে তো কাজ হবে না। আমাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করার সময় শিক্ষক শিক্ষার্থী বা মূল্যায়নকারী এবং যারা মূল্যায়ন হবে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতীক, ইন্টারঅ্যাকশন যেটাকে বলছি, মিথস্ক্রিয়া যেটাকে বলছি, সে ইন্টারঅ্যাকশন হবে। অর্থাৎ এটা কিন্তু একটা যান্ত্রিক ভাবে হবে না।
মেজারমেন্ট যান্ত্রিক ভাবে হতে পারে, পরিমাপ যান্ত্রিক ভাবে হতে পারে, মূল্যায়ন কখনোই যান্ত্রিক ভাবে হবে না। এক্ষেত্রে কি হবে, এই প্রয়োগের অন্যতম শর্ত কি, ইন্টারঅ্যাকশন। এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু হতে হবে, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া যাকে আমরা বলছি, এই স্টেজে এসে কিন্তু মিথস্ক্রিয়াটা পারস্পরিক শিক্ষক শিক্ষার্থী বা মূল্যায়নকারী আর যার মূল্যায়ন হচ্ছে তাদের মধ্যে মিথস্ক্রিয়াটা কিন্তু এই স্টেজে এসে ঘটছে। তাহলে কটা স্টেজ বললাম, 5টা, আমি স্টেজ বলবো 7টা। 6 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ। এইবার আমি মূল্যায়ন করলাম, মূল্যায়ন করে তো কিছু তথ্য পাবো, এই তথ্যগুলোকে আমাকে কি করতে হবে, রিজার্ভ করতে হবে। আমি এদিকে মূল্যায়ন করলাম, ওদিকে চল খাপা ফেলে দিলাম, তো আমার রেকর্ড রাখার দরকার আছে তো। কারণ কি বলেছি, মূল্যায়নে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটে কাল একসাথে হয়ে যাচ্ছে। তাহলে আমার আজকের যেটা বর্তমান রেকর্ড, এটার সাথে অতীত মেলাবো, ভবিষ্যৎ মেলাবো, অতীত মেলাবো, ভবিষ্যতের দিক নির্দেশ করব। আবার আজকের যেটা বর্তমান কাল, তো সেটা অতীত কাল, তাহলে এই রেকর্ডটা আমার ভবিষ্যতেও লাগবে, অর্থাৎ কোনো রেকর্ডকে ফেলে দেওয়া যাবে না। এই রেকর্ড করার কতগুলো কৌশল আছে। প্রথম হচ্ছে কি, যেমন সিআরসি, সিআরসি ফুল ফর্ম আমি পরে নিশ্চয়ই করাবো। সিআরসি মানে তোমরা জানো, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, ক্রমপুঞ্জিত ভাবে যেখানে তথ্যগুলো সাজানো থাকে, তথ্যগুলো থাকবে কিউমুলেটিভ। অ্যানাকডেটাল কার্ড যেটা বলে, অ্যানাকডেটাল কার্ড হচ্ছে কি, ডিএলটি সংক্ষেপে বললাম। অ্যানাকডেটাল কার্ডে যেখানে তার বিভিন্ন তথ্যগুলোকে তার কাছ থেকে ইনডাইরেক্ট ভাবে শিক্ষার্থী যেসব তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে রেডি করা, তাকে বিভিন্ন ভাবে, তাকে যারা চেনে, তার ক্লাসের শিক্ষক হতে পারে, সহপাঠী হতে পারে, সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এক জায়গায় করা। তাছাড়া আর কিভাবে করতে পারি, প্রোফাইল করতে পারি। প্রোফাইল কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রোফাইল নয়, ফেসবুকে স্যার আমার 2টো প্রোফাইল আছে সেটার কথা বলছি না। এই প্রোফাইল হচ্ছে একজন শিক্ষার্থীর সমস্ত তথ্য সম্বলিত একটি ফাইল বলতে পারো, একটি সেটাকে বলা হচ্ছে প্রোফাইল। তাহলে যে তথ্যগুলো আমি প্রয়োগ করে পেলাম, সেই তথ্যগুলো সংগ্রহ যদি আমি না করতে পারি, মূল্যায়ন ভ্যালুলেস হয়ে যাবে। তাহলে তার আমার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর লাস্ট যেটা 6টা হলো, তো এখানে লিখছি 7 নম্বর পয়েন্ট, যেটা 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার যে কি করতে হবে, এবারে তাৎপর্য নির্ণয় করতে হবে। আমি যে তথ্য পেলাম, মূল্যায়নের উদ্দেশ্য কি বলেছিলাম, তাৎপর্য নির্ণয়, ব্যক্তিগত ভ্যালু জাজমেন্ট বলেছিলাম। সবকিছু দিয়ে আমার এবার তাৎপর্য নির্ণয় করে দেখতে হবে যে হ্যাঁ, এই মূল্যায়নটা করে শিক্ষার্থী দেখতে পেলাম শিক্ষার্থীর এই দিকের উন্নতি হচ্ছে, এই ডায়াগনোসিস করতে পেলাম এই দিকে অবনতি হচ্ছে, তার এইখানটার কারেকশন দরকার, এইখানটার আরেকটু ইমপ্রুভ দরকার, এই জায়গাটাকে এইভাবে নিতে হবে, তার তাৎপর্য নির্ণয় করতে হবে। এই হলো মূল্যায়নের স্তর বা পর্যায়। প্রথমে শিক্ষা বা মূল্যায়নের লক্ষ্য নির্ধারণ, আচরণের উদ্দেশ্য স্থির, যেখানে ব্লুমসের টেক্সোনমির কথা আমরা উল্লেখ করলাম, মূল্যায়নের কৌশল নির্বাচন, তাই তো, তারপর অভিক্ষা গঠন, প্রয়োগ, তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের বিশ্লেষণ বা তাৎপর্য নির্ণয়, এই হলো পর্যায়। এবার যেটা আসবো, মূল্যায়নের প্রকারভেদ, টাইপ অফ ইভ্যালুয়েশন, টুলস নয় কিন্তু, তারপরে আসবো টুলস। মূল্যায়নের প্রকারভেদটা এবার আমরা আসবো। মূল্যায়নকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, মূল্যায়নের যে প্রকারভেদ বলেছি আমরা, তার মধ্যে মাইকেল সেরিভ্যান 1967, নোট করে রেখো, 1967 মাইকেল সেরিভ্যান মূল্যায়নকে প্রধান 2 ভাগে ভাগ করেছে। কি কি, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন, এটা হচ্ছে তোমার যে সামেটিভটা হচ্ছে কর্ম চলাকালীন, বা এটাকে আমরা বলতে পারি গঠনমূলক, ঠিক আছে, আর এইটা হচ্ছে চূড়ান্ত। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে পাঠ চলতে চলতে বা মূল্যায়ন চলাকালীন, শিখন চলতে চলতে, শিক্ষা চলাকালীন, আমরা এক্ষেত্রে এবার শিক্ষা ক্লাসরুমে ফিরে এসেছি, শিক্ষার্থীদের পাঠ চলাকালীন যখন তাদের ইভ্যালুয়েশন করা হয়, যেটা গঠনমূলক হবে, তার ত্রুটিগুলো ধরে আমি সময় পাবো সেটা কারেকশন করবার, ওকে, অর্থাৎ গঠন হচ্ছে যেটা, এটা হচ্ছে সামেটিভ। আর ফরমেটিভ হচ্ছে চূড়ান্ত। চূড়ান্ত ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন কি, চূড়ান্ত হচ্ছে যেটা শিক্ষার শেষে তার কতটুকু অগ্রগতি হলো, কতটা ইমপ্রুভ করতে পারলো শিক্ষার্থী, সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত। এটা কে বলেছে, 2 ভাগে ভাগ করেছে মনোবিদ মাইকেল সেরিভ্যান 1967, সামেটিভ, ফরমেটিভ। এছাড়া মূল্যায়নকে আবার অন্য দিক থেকে যদি আমরা ভাবি, একে 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টি ভাগ কি কি, পরপর আমি বলে যাচ্ছি একবার। প্রথম হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন হতে পারে, আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ মূল্যায়ন।
আভ্যন্তরীণ মানে যেটা ভেতরে, যেখানে আমি শিখছি, অর্থাৎ বিদ্যালয়ের ভেতরে যে মূল্যায়ন হয় সেটা আভ্যন্তরীণ। আর একটা হচ্ছে কি বহির মূল্যায়ন, বাইরে আমি পরে আরেকটু ডিটেলসে বলছি। আভ্যন্তরীণ এবং বহির। আভ্যন্তরীণ বহির মূল্যায়ন কি? আভ্যন্তরীণ মানে ভেতরে, ক্লাসরুমের ভেতরে বা প্রতিষ্ঠানের মধ্যেই মূল্যায়ন হচ্ছে। বহির মূল্যায়ন হচ্ছে এই যেমন মাধ্যমিক পরীক্ষা, এক্সটার্নাল সেন্টারে যাচ্ছি, বাইরের কোশ্চেন আসছে, পরীক্ষা দিচ্ছি, এই ধরনের মূল্যায়নগুলো হচ্ছে বহির পরীক্ষা। আর ইউনিট টেস্টের মতন যে পরীক্ষাগুলো সেটা হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন। এছাড়া আবার আরো দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার যে নিরবিচ্ছিন্ন, আর হচ্ছে সার্বিক। নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক, যেটাকে বলা হয় সিসিই, কিউমুলেটিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা ধারাবাহিকভাবে চলতে থাকে সারা বছর ধরে। কোনো একটা সময় শুধুমাত্র পরীক্ষা নিলাম 6 মাস পরে একদিন, তা না, ধারাবাহিকভাবে চলতে থাকবে, খামতিগুলো দেখা যাবে, সেইভাবে তার আমরা সমস্যা দূর করবে, সেটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন একটি ইভ্যালুয়েশন। এছাড়া আরেকটি ভাগ আমরা বলতে পারি, সেটা হচ্ছে সার্বিক মূল্যায়ন, অনেকটা সেই বহির মূল্যায়নের মতোই। সার্বিক মূল্যায়ন হচ্ছে ধারাবাহিকভাবে হবে না, ইন্টারনালি হচ্ছে, শ্রেণীর মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে হচ্ছে, প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে, কিন্তু শিক্ষার শেষে দেখা গেল 6 মাস পর, 1 বছর পর হচ্ছে। আর নিরবিচ্ছিন্নটা সিসির মতন সারা বছর ধরে যেটা চলছে। এই হচ্ছে মূল্যায়নের মোটামুটি শ্রেণী বিভাগ। এখানে শ্রেণীভাগ নামটা মনে রাখবে, 1967 সালে সামেটিভ ফরমেটিভ দুটো ভাগে ভাগ করেছে, এটা একটু মনে রাখবে। এইবার যেটা আসবো, তোমার যে টুলস অ্যান্ড টেকনিক যেটা আছে ইভ্যালুয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বলা ভুল, এর চেয়ে ইম্পর্টেন্ট রয়েছে স্ট্যান্ডার্ডাইজেশনে যখন যাব আমরা, পারদর্শিতার অভিজ্ঞতায় যাব। ইভ্যালুয়েশন টুলস অ্যান্ড টেকনিক, মূল্যায়নের নীতি ও কৌশল। যেটা মূল্যায়নের কৌশলগত দিক থেকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরীক্ষা বা অভিক্ষা, আত্মবিবৃতিমূলক, পর্যবেক্ষণ, আর হচ্ছে প্রতিফলন বা প্রজেকশন। এই 4টে ভাগে ভাগ করা যায়। এর প্রত্যেকটার আবার বহু উপভাগ আছে। আমার বোর্ডটা এতটাই ছোট যে এখানে এই টোটাল একটা চার্ট আকারে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবার আমরা মেন 4টে ভাগ আগে দেখে নিলাম। এবার প্রত্যেকটাকে আমরা আলাদা, পরীক্ষা বা অভিক্ষা, আত্মবিবৃতিমূলক, পর্যবেক্ষণ, তাহলে মূল্যায়ন টুলস এন্ড টেকনিক প্রধানত 4 প্রকার। প্রথমে আমরা পরীক্ষা বা অভিক্ষা নিয়ে আলোচনাটা করব। প্রথম ভাগটা কি বলেছিলাম? পরীক্ষা বা অভিক্ষা। দেখো আমি 4টা লিখে নিয়েছি, আগে ভাগগুলো বলি, প্রত্যেকটা ব্যাখ্যায় আসবো যাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তোমরা যথেষ্ট জানো, তবু একবার। পরীক্ষা বা অভিক্ষা, পরীক্ষা বা অভিক্ষা অর্থাৎ তার যেটা ভাগ মেইন, তাকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পারদর্শিতা বা শিক্ষামূলক, অর্থাৎ শ্রেণীকক্ষে যেটা হয় সেটাকে পারদর্শিতার অভিক্ষা বলে। অ্যাচিভমেন্ট টেস্ট, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট আমাদের এই অধ্যায়ে আছে, ডিটেলসে বলবো সেখানে যতটা সম্ভব। শিক্ষামূলক অভিক্ষা একটা, আর মনোবৈজ্ঞানিক অভিক্ষা একটা। এই শিক্ষামূলক বা পারদর্শিতার অভিক্ষাকে দুভাগে ভাগ করা যায় ক্লাসরুমের ভেতরে যেটা হয়। একটা লিখিত পরীক্ষা হয়, আর একটা মৌখিকভাবে মূল্যায়ন করা যেতে পারে। লিখিতর আবার দুভাগ হয়, রচনাধর্মী আর নৈব্যক্তিক। রচনাধর্মী মানে হচ্ছে যেটা বড় প্রশ্ন, নৈব্যক্তিক বাঙালি ইংরেজি ভালো বুঝি, অবজেক্টিভ। এই রচনাধর্মীর ভাগের মধ্যে যাচ্ছি না, নৈব্যক্তিকের মধ্যে অনেকগুলো ভাগ হয়। শ্রেণীকক্ষে নৈব্যক্তিক হয়, আদর্শায়িত হয়, নির্ণায়ক হয়, আরো ভাগ করলে করা যায়, সের মধ্যে আর যাব না। আর মৌখিকের আবার দুভাগ হতে পারে, একটা হচ্ছে সংগঠিত ভাবে হয়, একটা অসংগঠিত ভাবে হয়। কিভাবে সেটা পরে আসছি। আবার মনোবৈজ্ঞানিকের ক্ষেত্রে দেখো 4টে-5টা ভাগ করেছি, বুদ্ধির অভিক্ষা, সম্ভাবনার অভিক্ষা, ব্যক্তিসত্তার অভিক্ষা, যুক্তিশক্তির অভিক্ষা, আর হচ্ছে আগ্রহের অভিক্ষা। এবারে আমরা পারদর্শিতার যে শিক্ষামূলক অভিক্ষার দুটো ভাগ কি কি দেখছি, লিখিত মৌখিক। লিখিত মানে আমরা জানি যেখানে শিক্ষার্থীর মূল্যায়ন হবে লিখিত। সাধারণভাবে আমাদের যে ক্লাস টেস্ট গুলো হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সবগুলো কিন্তু সেখানে লিখিত পরীক্ষাকে প্রাধান্য দেওয়া হয়। একটা নির্দিষ্ট অভিক্ষা পত্র দেওয়া হয়, যেটাকে আমরা প্রশ্নপত্র বলি, তাই তো? একটা পারদর্শিতার অভিক্ষা পত্র দেওয়া হয়, আমি সেই অভিক্ষা পত্রটা দেখে আমার উত্তর করছি, সেটা শিক্ষার্থী তার ভ্যালু, শিক্ষক তার ভ্যালু জাজমেন্টকে অ্যাড করে সেটাকে দেখছে। বলেছি 3টে মাত্রার সাথে একটা নতুন মাত্রা যোগ হয়, ভ্যালু জাজমেন্ট। সে ভ্যালু জাজমেন্টটা যোগ হয়ে কি হচ্ছে, সেইটা তোমার পূর্ণতা পাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে লিখিত পরীক্ষা। এর দুটো ভাগ হয়, রচনাধর্মী, রচনাধর্মী এসে টাইপ, যেখানে বড় বড় প্রশ্ন থাকবে। আমরা যথার্থতা যখন পড়বো, রিলায়েবিলিটি যখন পড়বো, তার আগে পড়বো সাবজেক্টিভিটি। সেই সাবজেক্টিভিটি পড়ানোর সময় আমি রচনাধর্মীর ত্রুটি, গুণ, ভালো দিক, খারাপ দিক সব দেখবো। রচনাধর্মীর সবচেয়ে ত্রুটিটা কি? তুমি বড় প্রশ্ন লিখলে, আমি এক্সামিনার, আমার ভালো লাগলো না, আমি 2 নম্বর কম দিয়ে দিতে পারি। আমার কারোটা ভালো লাগলো, আমার 2 নম্বর বেশি, কিচ্ছু করার নেই। অর্থাৎ এইটাকে বলে সাবজেক্টিভিটি। এর ত্রুটি দূর করার জন্য কি হয়, নৈব্যক্তিক
যেখানে অবজেক্টিভ, যেমন তোমাদের এসএলএসটি পরীক্ষা হবে, 4টা অপশন আছে, সেখানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই, যেটা ঠিক সেটা ঠিক, বাকিগুলো রং তো রং। এই অবজেক্টিভের 3টে ভাগ। শ্রেণীকক্ষে আমি শ্রেণীকক্ষের ভেতরে নরমাল নিতে পারি, আদর্শ সাহিত্য স্ট্যান্ডার্ডাইজেশন, স্ট্যান্ডার্ডাইজ একটি কোশ্চেন পেপার বা অভিজ্ঞাপত্র তৈরি করে সেটা নিতে পারি। আর হচ্ছে নির্ণায়ক অভিজ্ঞা, সবই মোটামুটি আমরা একটু একটু করে জানবো পরবর্তীতে অধ্যায়টা যত এগোবো। সে নির্ণায়ক যে নর্ম আছে সেগুলোকে ধরে আমরা কিন্তু করতে পারি। এই গেল তোমার। আর মৌখিকের 2টো ভাগ বলেছি, একটা বলেছে সংগঠিত, একটা অসংগঠিত। সংগঠিত অসংগঠিত শ্রমিকদের মধ্যে শুনেছিলাম, সংগঠিত ক্ষেত্রে শ্রমিক সংগঠন, অসংগঠিত শ্রমিক, হ্যান ত্যান এগুলো শুনেছি আমরা। সংগঠিত মানে যেখানে মৌখিক পরীক্ষাটা নেওয়া হবে সংগঠিত ভাবে, আগের থেকে আমি এক্সামিনার, আমি প্রস্তুত, কি কি প্রশ্ন করব তোমাকে, তুমি পরীক্ষা দেবে, তুমি মূল্যায়ন হবে তোমার, তুমিও রেডি, তুমি জানো আজকে তোমার মৌখিক পরীক্ষা হবে, সেইটা হচ্ছে সংগঠিত। যেটা হয় আগে হতো আমাদের সময়, এখন যেমন তোমাদের প্রজেক্ট দেখছো, আমরা যখন পড়াশোনা করছি তখন 10 নম্বর করে মাধ্যমিকের প্রত্যেক সাবজেক্টে মৌখিক থাকতো, একটা নির্দিষ্ট দিন দিত, সব স্যাররা টেবিল নিয়ে বসে আছে, এক একজন স্যার এক এক ঘরে, আমরা যেতাম, এই রোল 1 এসো, তাকে প্রশ্ন করতো। এই ধরনের মৌখিকটাকে বলে সংগঠিত। প্রশ্ন সেখানে আগের থেকে সিলেক্ট করা আছে, আমি মন মতন প্রশ্ন ধরলে হবে না, কিন্তু সেই সিলেক্টেড প্রশ্ন থেকে তোমার ইভ্যালুয়েশন হবে সবার। আর অসংগঠিত মানে কোনো ঠিক ঠিকানা নেই, ক্লাসে যে এই পড়া কত হয়েছে, কালকে কি পড়া ছিল, এটা বলো, সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, মির্জাপুরের প্রধান সেনাপতির নাম কি। অর্থাৎ আমি আগের থেকে প্রি প্ল্যান করিনি ছেলে মেয়েদের, কিন্তু মৌখিক মূল্যায়ন করছি, এই তোমরা পড়া করে আসছো না, না ভালো হচ্ছে, এই সুমন্ত খুব ভালো বলেছো, এই যে এইটা অসংগঠিত। আমি কিন্তু অনেক বইয়ের বিষয়ের সাথে এইগুলো অনেকটা কিন্তু এদিক সেদিক হবে, আমি সহজভাবে বোঝানোর জন্য অত জটিলতার মধ্যে সংজ্ঞার মধ্যে কিন্তু যাচ্ছি না। তাহলে বুঝতে পারছি সংগঠিত অসংগঠিত। এবার মনোবৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক কিছু, এটা তো ক্লাসরুমে শিক্ষামূলক অভিজ্ঞতা গেল। এবার কিছু অভিজ্ঞতা মূল্যায়ন করা হয় তার মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যক্তিত্বের অন্যান্য গুণগুলোর ইভ্যালুয়েশন করা হয়, সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা। এই মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতার মধ্যে প্রথম হচ্ছে বুদ্ধির অভিজ্ঞতা, আমার হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট, আমাদের সিলেবাসে কিন্তু আছে ইন্টেলিজেন্স টেস্ট, এখানে ডিটেলস কিচ্ছু বলবো না কারণ এটা আমরা পড়বো, তাই তো 5টার মধ্যে 3টে আমাদের পড়তে হবে, আমি পড়াবো, তোমরা পড়েছো, আমরা আলোচনা করব, পড়াবো বলছি না, আলোচনা করব। সম্ভাবনা অ্যাপটিটিউড টেস্ট আছে, একজন শিক্ষার্থীর মধ্যে কতটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে কিন্তু মূল্যায়ন করা হয়, সেটার একটা কৌশল আছে। ব্যক্তিসত্তা পার্সোনালিটি টেস্ট, এই পার্সোনালিটি পিটিটাও আমাদের সিলেবাসে আছে, অর্থাৎ এই পিটিও আমরা শিখবো বা আলোচনা করবো এখানে। ব্যক্তিত্বের সংরক্ষণ তো আমরা পড়েছি, পার্সোনালিটি টেস্ট আমরা পড়বো। অনেকেই বলেছে এই টেস্ট তত্ত্বগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেই বর্ষা সেই আছে, সব হয়ে যাবে। যুক্তি শক্তির টেস্ট, অর্থাৎ একজন শিক্ষার্থী সে কতটা যুক্তি, তার ক্ষমতা কত, রিজনিং কতটা, সেটার মূল্যায়ন করা যেতে পারে। লাস্ট হচ্ছে আগ্রহ, ইন্টারেস্ট টেস্ট, তাই তো, আগ্রহের অভিজ্ঞতা, এটাও আমাদের সিলেবাসে আছে। আগ্রহ, বুদ্ধি, এই 5টার মধ্যে 3টা আমরা পড়বো। এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষা বা অভিজ্ঞতা। এবার সেকেন্ড ভাগ বলেছি কি আত্মবিবৃতিমূলক, শিক্ষার্থী নিজের থেকে যেগুলো করে সেটা, এবার কি কি সেটা আমরা, প্রথমটা গেল পরীক্ষা বা অভিজ্ঞতা, এবারে 2টো ভাগ একসাথে 2 এবং 3 নম্বর আমরা কিন্তু লিখে নিয়েছি। 2 নম্বর আত্মবিবৃতিমূলক আর 3 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ। আগে আমরা এটা ভুলে যাব, আত্মবিবৃতি অর্থাৎ নিজের যার মূল্যায়ন করতে চাইছি, তুমি আমার মূল্যায়ন করবে, অর্থাৎ আমার কিছু যে নিজের থেকে নিজেকে আমি কি বলছি বিভিন্ন ভাবে, সেইটা জানার চেষ্টা করব, কোনো থার্ড পার্সন এখানে আসবে না, সেটা হচ্ছে আত্মবিবৃতিমূলক। এর মধ্যে একটা হচ্ছে সাক্ষাৎকার, ইন্টারভিউ, যেটা আমরা দেখি না টিভিতে বিভিন্ন সাক্ষাৎকার না হয় নেতাদের আনতেন, সেই ইন্টারভিউটা কিন্তু এইরকম নয়। এইটা কি নির্দিষ্ট কিছু প্রশ্নগুচ্ছ থাকবে, একান্তে যিনি মূল্যায়নকারী, তুমি আমার মূল্যায়ন করবে, তুমি আমার সাথে গল্পের ছলে সেটাকে কিছু প্রশ্ন করে আমার ভেতরের কথাগুলোকে জানবার চেষ্টা করবো। আমরা খুব ডিটেলস এগুলো জানবো কোথায় বলো তো, মূল্যায়ন এই পরামর্শদান নির্দেশনার যে অধ্যায়টা আছে, গাইডেন্স কাউন্সিলিং, সেখানে এগুলো আরো ডিটেলস জানবে। এই জন্য এগুলো কিন্তু খুব হালকা ভাবে আমি নাহলে এক একটা অনেক বেশি ডিপে যেতে পারতাম। মেন্টাল হাইজিনের ওখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাবো, এগুলো সেখানে আলোচনা করবো। তাহলে সাক্ষাৎকারটা কি, যে বাঙালি ইংরেজি ভালো বুঝে ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ যিনি মূল্যায়নকারী, যার মূল্যায়ন করব তার ইন্টারভিউ। এর আবার 2টো ভাগ হয় সাক্ষাৎকার, জানো তো, একটা সংগঠিত একটা অসংগঠিত, এই মৌখিক পরীক্ষার মতন। সংগঠিত মানে যেখানে দুজনেই পূর্ব প্রস্তুত, প্রশ্ন সংখ্যা নির্দিষ্ট থাকবে, একটা কি বলে ওটাকে, কৃত্রিম পরিবেশের মধ্যে হবে, পরিবেশটাও একটা নিয়ন্ত্রিত হবে, সেখানে যখন সাক্ষাৎকার হবে
সেইটাকে বলেছে সংগঠিত। অসংগঠিত মানে যেটা আগের থেকে প্রি প্ল্যান নয়, একটা নির্দিষ্ট যে কোনো জায়গাতেই কোনো বিষয় আমি মূল্যায়ন করতে পারবো, করার জন্য সাক্ষাৎকার নেবো, সেটা হচ্ছে অসংগঠিত। সাক্ষাৎকার গেল। এবার যেটা আসছে প্রশ্নগুচ্ছ, কোশ্চেনিং। এই কোশ্চেনিংটা তারা বিরাট ব্যাপার। নির্দিষ্ট কিছু প্রশ্ন রেডি করছি, এই শিক্ষার্থীর মূল্যায়নের জন্য আমি প্রশ্নগুলো করে তার উত্তরগুলো দেখে তার আচরণ, তার উন্নতি, তার অবনতি আমি বিশ্লেষণ করব। সেটা হচ্ছে প্রশ্নগুচ্ছ। দিনলিপি, ডায়েরি লেখার অভ্যেস অনেকেরই আছে আমাদের মধ্যে। এখন যদিও ডায়েরি লেখাটা একটু কমে গেছে, আগে একটা সময় বেশি ছিল, তবুও আমরা ধরে নিচ্ছি শিক্ষার্থীরা যারা ডায়েরি লেখে, সেই ডায়েরি তাকে লিখতে বলা হচ্ছে, তার ডায়েরি দেখে একটা মানুষের কিন্তু অনেক কিছু বোঝা যায়। এখন যেমন আমরা অনেক মানুষের ক্যারেক্টার মানে তার মনোভাব বোঝার চেষ্টা করি, ফেসবুক প্রোফাইলটা ঘুটে কি ধরনের স্ট্যাটাস দিচ্ছে, কি ধরনের লেখালেখি করছে, হ্যাঁ মোটামুটি এর পক্ষে মানে ছাপাটা দিয়ে দিতে দেওয়া যায়। ডায়েরি লেখাটা হচ্ছে অনেকটা সেরকম, তার চেয়ে অনেক বেশি। ডায়েরিতে আমি আমার মনের কথা, আমার ভালো লাগা, খারাপ লাগা, সুখ দুঃখ, স্মরণীয় দিন সব লিখছি, সেটা দেখে কিন্তু আমার সামনে জানা যাবে। এই হচ্ছে মোটামুটি তোমার আত্মবিবৃতিমূলক 3টে সাক্ষাৎকার প্রশ্ন হচ্ছে দিনলিপি। এবার হচ্ছে তোমার 3 নম্বর কৌশল কি বলেছি, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে বাঙালি ইংরেজি ভালো বুঝবে, এখানেও অবজারভেশন, অর্থাৎ একজন শিক্ষার্থীকে ডিরেক্ট বা ইনডিরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি পর্যবেক্ষণ। কেন বলছি প্রত্যক্ষ পরোক্ষভাবে? যখন সরাসরি তোমাকে আমি পর্যবেক্ষণ করছি, দূর থেকে তোমাকে জানি হোক না জানি হোক, সেটা একটা ডাইরেক্ট তোমাকে তোমার কিছু মানে অন্যরকম করে বৈশিষ্ট্যগুলোকে বিশ্লেষণ করে আমি তোমাকে পর্যবেক্ষণ করছি, সেটা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যানাকডোটাল রেকর্ড কার্ড, এআরসি। সিআরসি পড়েছি, এবার এআরসি, অ্যানাকডোটাল রেকর্ড কার্ড। নোট করে রেখো ফুল ফর্মটা। অ্যানেকডোটাল রেকর্ড কার্ড কি? অ্যানেকডোটাল রেকর্ড কার্ড হচ্ছে অতীত ও ঘটনা যে রেকর্ড কার্ডে নথিভুক্ত থাকে, অর্থাৎ আমার পাস্ট হিস্ট্রি থাকবে। এর পারিবারিক এই সমস্যা গেছে, এই ঝড়ঝাপটা সামলেছে, বা এই একটা সময় খুব ভালো গান গাইতো, এখন আর গান করে না, হ্যান ত্যান, তার পাস্ট হিস্ট্রিটা, সেটা দেখে কিন্তু একটা মানুষকে অনেকটাই ইভ্যালুয়েশন করেছে। একটা মানুষকে আমরা অনেক সময় খুব সিম্পল দেখছি, এই মানুষটা খুব হাসি খুশি, কিন্তু জানতে পারলাম জানো এই মানুষটা অনেক আঘাত সয়েছে পারিবারিক ভাবে, কিন্তু তারপরেও দেখে বোঝা যায় না, তার প্রতি কিন্তু মূল্যায়নটা আমার চেঞ্জ হয়ে গেল। এতদিন তাকে আমি একভাবে দেখছিলাম, এই ঘটনা জানার পর থেকে কিন্তু তার প্রতি দৃষ্টিভঙ্গিটা আমার পাল্টে গেল। বা এই মানুষের অতীত রেকর্ড জানো, জেল খাটালো, এই করেছে, তার রেকর্ডটা, অর্থাৎ অতীত কিন্তু আমাকে কি করে, একটা মানুষকে মূল্যায়ন করতে সাহায্য করে। অ্যানেকডোটাল রেকর্ড কার্ড হচ্ছে অতীত অভিজ্ঞতা যেখানে সঞ্চিত থাকছে। সংক্ষেপে এর বেশি এখানে যাব না। চেকলিস্ট, চেকলিস্ট হচ্ছে তোমার যে এখানে কতগুলো বিষয়, তার যারা ঘনিষ্ঠ আছে, সহপাঠী আছে বা শিক্ষক আছে, তারা তাদের কাছ থেকে জানবো, এই ওই ছেলেটি ক্লাসে কেমন কথা বলে না, পড়াশোনা করে, তার অনুপস্থিতিতে কিন্তু শ্যামল নেই, এই অন্য বিমলকে ওর বন্ধু সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, আমি ওই ছেলেটি ক্লাসে ঠিকঠাক আসে না স্যার, ও না এই ক্লাসের টাইমে অঙ্ক ক্লাসটার সময় দেখেছি ও খাতার মধ্যে আঁকিবুকি করে। অর্থাৎ তাদের দ্বারা এই ও কি স্কুল থেকে পালিয়ে বাড়ি যায় নাকি ও ওইখান থেকে মাঠে খেলতে চলে যায়, এই যে চেক করে নাও, মনে করো এক কথায় সহজে বলেছি, একটা চেক করে লিস্ট করছি, তার নাম চেক লিস্ট। ওকে, তার সম্বন্ধে কিছু তথ্য আমি ভেরিফাই করে নিলাম। তারপর রেটিং স্কেল। রেটিং মানে কি করা, রেটিংটা আমরা খুব ভালো বুঝি, এখন অনলাইন শপিং করি রেটিং দেখে, তাই না? 4.3 আছে, প্রোডাক্টটা কেনা যায়, আর এর রেটিং 2, এটা নেওয়া যাবে না ফ্রিতে দিলেও। বলি তো, রেটিং মানে অন্যে আমার অবস্থানটা কত রাখছে। এই রেটিং স্কেল হচ্ছে একটা নির্দিষ্ট স্কেল, যারা আমাকে চেনে, সহপাঠী, সহকর্মী, শিক্ষক, তারা আমাকে 1 থেকে, রেটিং আমরা দেখি ওই অনলাইন শপিং 1 থেকে 5-এর মধ্যে রেটিং হয়, তাই তো? ঠিক সেরকম 1 থেকে 5-এর মধ্যে একটা পয়েন্ট থাকবে, যে আচ্ছা এই প্রাণ চক্রবর্তী অন্য শিক্ষককে জিজ্ঞাসা করলে আমার স্কুলে যে মানুষ হিসেবে কেমন, এর কথাবার্তা কেমন, তুমি আপনি একের মধ্যে 5-এর মধ্যে কত দেবেন? 1, 2, 3, 4, 5, 5টা অপশন আছে। আমাকে দেখা গেল আমার সহকর্মী আছে 32 জন, 6 জন বলল 1, আর কয়েকজন বলল 2, 10 জনের কাছ থেকে তুমি রেটিং নিলে, আর একজন হয়তো 3 বলল। তাহলে আমার সম্বন্ধে এভারেজ করে তোমার জানা হয়ে গেল যে বিষয় তুমি এরকম বিভিন্ন ভাবে একই ব্যক্তিকে, আচ্ছা এর কথাবার্তা দেখলেন, এর পড়ানোর দক্ষতা কেমন ছাত্রদের কাছ থেকে নিলে, তারা বেশিরভাগই বলো মোটামুটি পড়ান স্যার, আমরা 1, 2 দেবো, দিতে পারে। এই যে এটা করে আমার সম্বন্ধে কিন্তু তোমার একটা মূল্যায়ন করা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে রেটিং স্কেল। বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এটা কিসের উদাহরণ, প্রশ্ন তো পরে করবো, কিন্তু এগুলো নোট রাখার চেষ্টা করবো। আর সোশিওমেট্রিক সমাজনীতি পদ্ধতি
এটা হচ্ছে সিএল মোরেনো এটা আবিষ্কার করেছে। সোসিওমেট্রিক কি সমাজভিত্তিক পদ্ধতি হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, একটা সোসিওগ্রাম আছে, দুটো পদ্ধতি। এই সোসিওমেট্রিক পদ্ধতিতে আমার যে সমাজ, শ্রেণীকক্ষে কয়েকজন ছাত্রছাত্রী, আমাকে যদি তুমি বিচার করতে যাও, সেখানে একটা ছাত্রকে বা ছাত্রীকে অন্যদের সাথে তার অবস্থান কি, দেখা গেল এখানে একজন স্টার, ক্লাসে এমন একজন আছে সবাই তার সাথে মিশতে চায়, খুব ভালো ছেলে, সাথে গান পড়াশোনায় ভালো, অথবা সে গান করে বা কোনো দক্ষতা করে, সবাই তার সাথে মিশতে চায়, তাকে বলা হয় কি স্টার। আবার কেউ আছে কি পেয়ার গ্রুপ, ওই দুজন তিনজন আছে তাড়াতাড়ি মিলে, বাকিদের সাথে ওরাও মেশে না, ও ওদের সাথেও কেউ মেশে না, এদের বলে পেয়ার গ্রুপ। অনেকগুলো ভাগ আছে। তারপর আছে আনচুজেন, কেউ আছে আমি সবাইকে মিশতে চাই, আমাকে কেউ বন্ধু বানায় না, অর্থাৎ আমি আনচুজেন, কারোর পছন্দ হতে পারি না এই জীবনে, হয়তো এটা আনচুজেন। আর লাস্ট যেটা হয় সোসিওমেট্রিকের সবচেয়ে খারাপ অবস্থান কার, আইসোলেটেড। কিছু ব্যক্তি, কিছু শিক্ষার্থী এমন থাকে যে না কারোর সাথে মিশতে পারে, না ওর সাথে কেউ মিশে, অর্থাৎ তো একা বিচ্ছিন্ন, আইসোলেট হয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে থাকে, তাদের বলা হয় আইসোলেটেড। এইভাবে করেও কিন্তু একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা যায়। পর্যবেক্ষণগুলো, লাস্ট টেস্টটা হচ্ছে প্রতিফলন বা প্রজেকশন, সেটা এবার আমরা বোর্ডে লিখে নিয়ে আলোচনায় আসি। লাস্ট যেটা আসছে প্রতিফলন পরীক্ষা বা প্রজেকশন। এখানে আমরা 4-5টা ভাগ দেখব। এখানে বিভিন্ন রকম অভিক্ষাগুলো, মনোবৈজ্ঞানিক যে সমস্ত টেস্টগুলো আছে সেগুলোকে প্রয়োগ করা হয়। যেমন ধরো সংযোগমূলক, এই ক্ষেত্রে কি করা হয়, কিছু নির্দিষ্ট উদ্দীপক দেওয়া হয়, ছবি হতে পারে, অন্য কিছু কিছু উদ্দীপক স্টিমুলাস শিক্ষার্থীর সামনে দেওয়া হলো, সে সেই স্টিমুলাসের প্রেক্ষিতে কি ধরনের আচরণ করছে সেটাকে নোট করা হয়, সেটা দেখে কিন্তু তার মূল্যায়ন করা যায়। ডিটেলস আর এর মধ্যে যাব না। নির্মাণ ভিত্তিক, এখানেও তাই, অনেকটা তাই, অনেকগুলো ছবি দেওয়া হয় নির্মাণে, ঠিক আছে, সেই ছবিগুলো থেকে তাকে কিছু একটা তৈরি করতে বলা হয়। এই নির্মাণ ভিত্তিকের মধ্যে কি হতে পারে, যেমন আছে তোমার ট্যাট, আর শিশুদের জন্য আছে ক্যাট, সিএটি টিএটি, তাই তো, ক্যাট আর ট্যাট নিশ্চয়ই তোমরা পড়েছো। একটা হচ্ছে থেমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, আর হচ্ছে ক্যাট হচ্ছে চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট। অর্থাৎ এখানে কতগুলো ছবি টবি দেওয়া থাকছে, সেখান থেকে শিক্ষার্থীকে কি বলা হচ্ছে, তোমার যে কিছু নির্মাণ করতে বলা হচ্ছে, সেখান থেকে বলা হচ্ছে উদ্দীপক হিসেবে ব্যবহার করে তার থেকে তুমি একটা কিছু গল্প বা সেই সংক্রান্ত কিছু বিষয় করো। শিশুদের ক্ষেত্রে যখন হয় সেটা হচ্ছে ক্যাট। এটার আবিষ্কার করে মারে বলে একজন শিক্ষাবিদ হচ্ছে, ক্যাট আর ক্যাটের আবিষ্কার করে, আমি ফুল ফর্ম গুলো লিখিয়ে দেবো তোমাদের। সম্পূর্ণকরণ, অসম্পূর্ণ কিছু উদ্দীপক দেওয়া হচ্ছে, সেইগুলোকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে, অর্থাৎ এটা থেকে তার ব্যক্তিত্ব, তার মনে কি চলছে, এটার মূল্যায়ন করা যায়। আর নির্বাচকমূলক, অনেকগুলো উদ্দীপক দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তুমি নির্বাচন করো, সিলেক্ট করো, চুজ করো, সেইটা নির্বাচন করা দেখেও কিন্তু একজন ব্যক্তির বা একজন শিক্ষার্থীর মানসিকতার মূল্যায়ন করা যায়। প্রকাশকরণ, প্রকাশকরণ হচ্ছে কোনো একটা টপিক দেওয়া হচ্ছে, সেটা দিয়ে তুমি কিছু বলো নিজের মতন করে, গল্প, আবৃত্তি, কবিতা, ছবি, তুমি যা পারো করো, এটা হচ্ছে আমার ভিতর কি আছে সেটা প্রকাশ পাচ্ছে। এইখান থেকে ট্যাট আর ক্যাটটাকে বেশি মনে রাখবে। এই প্রতিফলন, এই 4টে ভাগে মূল্যায়নের টুলস বা টেকনিক, টোটাল 4টে ভাগ, এই 4টে ভাগের কথা বলছি না, যে 4টে ভাগ পরীক্ষামূলক, আত্মবিবৃতিমূলক, পর্যবেক্ষণ, প্রতিষ্ঠামূলক। এরপরে আমরা যে স্ট্যান্ডার্ডাইজেশন যে টেস্ট আছে, অ্যাচিভমেন্ট টেস্ট আছে, সেগুলো ধীরে ধীরে আসবে, এবং ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, সাবজেক্টিভিটির আমরা একটা ক্লাসের মধ্যে অবশ্যই আলোচনা করব। আর তারপরে আমরা অনেকেরই মেন্টাল হাইজিনটা নিয়ে প্রবলেম আছে এবং সোসিওলজি নিয়ে প্রবলেম আছে, এই দুটো জিনিস আমরা অবশ্যই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।